আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ধ্বনির পরিবর্তন। এটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি আপনাদের জন্য একটা ভয়ানক একটা টপিক, সেজন্য আমি চাচ্ছি এটা একটু সহজ করে দিতে। তো এটা যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেন, ইনশাল্লাহ আপনাদের দুইভাবে উপকৃত হবেন। আপনারা এক হচ্ছে আপনারা ধ্বনি পরিবর্তনের বিষয়টা বুঝে পরীক্ষার নাম্বার তুলে আনতে পারবেন, এর পাশাপাশি শুদ্ধ উচ্চারণে কথা বলাটাও কিছুটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আর এটা ক্লাস দেখানোর বা ক্লাস করার যে একটা সাহসিকতা, এই সাহসিকতা আসছে আমি যখন বিশ্ববিদ্যালয় জীবনে ছিলাম, তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্য হিসেবে কাজ করতাম। তখন এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু জানতে হতো, বুঝতে হতো বা বুঝাতেও হতো। সেই জানা বুঝা থেকে আপনাদেরকে বুঝাতে আশা করছি আপনারা উপকৃত হবেন। তো ধ্বনির পরিবর্তনের ক্লাসের শুরুতেই একটা বিষয় আপনাদেরকে আমি খোলাসা করে দেই, খোলাসা করব কারণ এটা নিয়ে আমরা একটু ভেজালের মধ্যে পড়ে থাকি। আমাদের ধ্বনির পরিবর্তন শুরুতে আমরা দুইটা ধ্বনির কথা জানব। আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় দুই ধরনের ধ্বনি আছে, একটা হলো স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো আমাদের এই যে ধ্বনির পরিবর্তন, এই ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে আমরা স্বরের পরিবর্তন করব, আবার ব্যঞ্জনেরও পরিবর্তন করব। তো এক্ষেত্রে আমরা স্বর কোথায় পরিবর্তন করব? যেই সকল আলোচনাগুলো আছে আমাদের এই ব্যাকরণের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের মধ্যে যেসব শব্দগুলো অ দিয়ে বা স্বর দিয়ে শুরু, অ দিয়ে বা স্বর দিয়ে শুরু, সেগুলোকে আমরা পরিবর্তন করব স্বরবর্ণ বা স্বরবর্ণের মাধ্যমে পরিবর্তন করব। আর এর বাইরে বাকি যেগুলো থাকবে সবগুলো আমরা করব ব্যঞ্জনবর্ণ দিয়ে। যেমন হতে পারে বিষমী ভবন, হতে পারে ব্যঞ্জনচ্যুতি। এই শব্দগুলো অ কিংবা স্বরের বাহিরে, এই জন্য এগুলো হবে ব্যঞ্জন দিয়ে, আর যেগুলো অ কিংবা স্বর দিয়ে আছে সেগুলো হবে স্বরের পরিবর্তন দিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথমেই এই স্বরাগম দিয়ে শুরু করব। স্বরাগম মানে হলো একটি শব্দের মধ্যে স্বরের আগমন ঘটবে, স্বর যোগ আগমন, তাকে আমরা বলছি স্বরাগম। ঠিক আছে? তো স্বরাগমের মধ্যে কয়েক প্রকারের স্বরাগম আছে, তার মধ্যে আমরা প্রথমেই জেনে নিব আদি স্বরাগমকে। আদি স্বরাগমের যদি সংজ্ঞা বলে, তাহলে সংজ্ঞাটা হলো যে কোনো একটা শব্দের মধ্যে একটা স্বর সামনে চলে আসবে, স্বরটা সামনে চলে আসবে, তখন তাকে বলবো আমরা কি আদি স্বরাগম। অর্থাৎ একটা স্বরের অবস্থান শব্দের প্রথমেই হবে বলেই তার নাম হবে কি আদি স্বরাগম। তবে এই ধরনের এই আদি স্বরাগম বা অন্তঃস্বরাগম, মধ্য স্বরাগম, এগুলোর মধ্যে একটু খেয়াল করবেন, এদের কখনো কখনো ইংরেজি নামটাও আসে, আবার কখনো কখনো এদেরকে বিকল্প কী নামে ডাকা হয় সেগুলোও আসে। তো এগুলো একটু সচেতন থাকবেন, যতটুকু পাই আমি ক্লিয়ার করে দিব। এর বাইরেও আপনারা আপনাদের যে বইগুলো প্র্যাকটিস করছেন সেগুলো ধরে আগাবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। তো স্কুল থেকে স্কুল, স্কুল থেকে স্কুল, এই যে এখানে এই শব্দটার মধ্যে ইটা সবার আগে চলে আসছে, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে স্কুল থেকে স্কুল, এই জন্য এটা হচ্ছে কি আদি স্বরাগম। অর্থাৎ আগে আসছে বলে কি আদিতে আসছে বলে এটা আদি স্বরাগম। এরপরে স্টেশন থেকে স্টেশন, স্টেশন থেকে স্টেশন, তার মানে এই যে সবার আগেই চলে আসছে, এই জন্য এটা আদি স্বরাগম। এরপরে স্পর্ধা থেকে অস্পর্ধা, স্পর্ধা থেকে অস্পর্ধা, তাইলে এই যে এখানে অ ছিল না, এখানে অ চলে আসছে, তার মানে এটা হচ্ছে কি আদি স্বরাগম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল, স্টেশন, অস্পর্ধা, এই শব্দগুলোর আগে একটা করে স্বর আসছে, যেটা আগে ছিল না, পরে নিয়ে আসা হয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আদি স্বরাগম। তাহলে আদি স্বরাগম ক্লিয়ার হলো। আর আদি স্বরাগমের যে ইংরেজিটা আছে প্রোথেসিস, এই প্রোথেসিসটাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে। মধ্য স্বরাগম যেটা, মধ্য স্বরাগমে কয়েকটা নাম আছে আরও। মধ্য স্বরাগমকে বলা হয় স্বরভুক্তি বা বিপ্রকর্ষ, স্বরভুক্তি বা বিপ্রকর্ষ। একটু খেয়াল করবেন, কোথাও স্বরভক্তি আছে, কোথাও স্বরলোপ আছে, এগুলো একটু 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 পার্থক্যগুলো একটু ভালো করে বুঝবেন, না হলে কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে ফেলবেন। আর এটার ইংরেজি নাম হলো অ্যানাপটাইজিস, অ্যানাপটাইজিস। তাহলে মধ্য স্বরাগমের থেকে প্রাথমিকভাবে যেটা জানতে হবে সেটা হলো মধ্য স্বরাগমের অন্য নামগুলো কী কী। স্বরভুক্তি আছে, বিপ্রকর্ষ আছে, বিপ্রকর্ষ, স্বরভুক্তি, এরপর আছে অ্যানাপটাইজিস, অ্যানাপটাইজিস। তো এটাকে সহজ বাংলায় বললে মাঝখানে একটা স্বরের আগমন ঘটবে। তো স্বরের আগমন ঘটবে কীভাবে, সেটা আমরা যে কথাটা বলি ওই কথাটাকে প্রমিত উচ্চারণে আগে ভেঙে লেখা শিখতে হবে। যদি ভেঙে লিখতে পারি তাহলে আমরা ওইখান থেকে খুঁজে বের করতে পারবো যে দুইটা কথার মধ্যে বা দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কেমন, আগে কি ছিল এখন কি। যদি এই পার্থক্যটা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা পিক করতে পারবো যে কোথায় আমাদের স্বরের আগমনটা ঘটলো। তো আমি বোর্ডে লিখে রেখেছি, দেখেন দুইটা উদাহরণ দেওয়া আছে, রত্ন থেকে রতন। তাহলে আমরা যেই কথাটা বলবো মুখে মুখে, এই শব্দের উচ্চারণটা আমরা আগে বোর্ডে লিখব, রত
ন। কীভাবে লিখব? রত ন। খেয়াল করে দেখেন তো, রত ন, ন বলার পরে অটা কোথায় আসছে? অটা আসছে নয়ের পরে, তার মানে এখানে অটা আছে কোথায়? দন্ত নয়ের পরে। তো সেখান থেকে আমরা করে ফেললাম কি, রত যোগ অন করে ফেললাম। খেয়াল করে দেখেন, আমি অটাকে ছোট করে লিখলে হয়তো ভালো হবে। এই যে আমরা বলতেছি কি রতন, রতন, তার মানে অটাকে আমরা কোথায় নিয়ে আসছি? এবার অটাকে নিয়ে আসছি তয়ের পরে, রত অন, রত অন রতন, রত ন রতন, তার মানে রত ন অটা পরে ছিল, রত অন অটা আগে নিয়ে আসছি। তার মানে এই অটাকে আগে নিয়ে আসা মানে হলো মাঝখানে ঢুকাই দেওয়া, মানে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পারছেন। ঠিক এভাবে যদি আমরা প্রীতির কথা বলি তাহলে কীভাবে হবে, কীরকম দেখেন, এখানে প এর পরে আছে কি র, প এর পরে আছে র, তারপরে আছে ই, তারপর আছে তি, কী দাঁড়াচ্ছে তাহলে? প্রীতি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা যদি এটাকে বলি তাহলে কি হবে? প যোগ রস্বই যোগ র, রস্বই বা দীর্ঘ যেটাই বলেন, এরপরে ত বা ত এরপর আবার রস্বই আছে, যেমন পিরিতি, এভাবেই বলা হয়। ঠিক আছে, পিরিতি। তো আগে দেখেন প এর পরে এখানে কিন্তু রস্বই ছিল না, কিন্তু এখন একটা রস্বই চলে আসছে, তার মানে এই রস্বইটা মাঝখানে আসা মানে হলো মধ্য স্বরাগম। রস্বইটা মাঝখানে আসা মানে হলো কি মধ্য স্বরাগম। তো সহজ কথা হলো, এগুলো পারতে হলে আপনাকে এটা ভাঙতে হয় কীভাবে সেটা জানতে হবে। ভাঙতে পারলে আপনি নাম্বারটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে প্রেক, প্রেক প র এরপরে এ ক, ব্যাপারটা এমনই ছিল। এটা আপাতত ক এর সামনে আছে, তো সেখান থেকে আমরা করলাম কি, আমরা করলাম প, এরপরে হয়ে গেল কি এ র এ ক। ব্যাপারটা এমনই, আমাদের এখানে এটা ধরার দরকার নেই, আমরা এটা আগে থেকে ছিল, এটা রেখে দিলাম। জাস্ট এই পরিবর্তনটা দেখেন, প এর পরে এখানে কোনো এ ছিল না, কিন্তু র এর পরে ছিল, কিন্তু যখন চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে র এর আগে চলে আসছে, যেমন পে এ রেক, পে রেক, পে রেক, তার মানে এখানে এটা আগে চলে আসছে, মানে একারটা আগে চলে আসছে, তাহলে কী হয়ে গেল? সেটা একটা মধ্য স্বরাগম। তাহলে এই এক্সাম্পলগুলো যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে খুব সহজেই নাম্বারগুলো এখান থেকে পিক করতে পারবেন। আমরা এখন অন্তঃস্বরাগমের কিছু এক্সাম্পল দেখব। তার আগে অন্তঃস্বরাগমের যে দুইটা একেবারে প্রয়োজনীয় কথা সেগুলো জেনে নেই। সম্ভবত অন্তঃস্বরাগমেরই সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে, একে ইংরেজিতে কী বলে? অ্যাপোথেসিস, অ্যাপোথেসিস, এটা মাথায় রাখবেন। অ্যাপোথেসিস মানে হলো কি অন্তঃস্বরাগম। তাহলে এই অন্তঃস্বরাগমের ইংরেজি হলো অ্যাপোথেসিস, আর অন্তঃস্বরাগম মানে হলো শেষে একটা স্বরের আগমন ঘটবে, অর্থাৎ শব্দের শেষে একটা স্বরের আগমন ঘটবে। খেয়াল করবেন, এই অন্ত মানে কিন্তু শেষ বুঝায়, কিন্তু অন্ততে যদি আমরা জফলাটা বাদ দিয়ে দিই তখন আবার মাঝখানে হয়ে যাবে। সো এই একটা বানান একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে মধ্য স্বরাগমটাকে বাদ দিয়ে ওই অন্ত একটা বিসর্গ দিয়ে দিতে পারে, তখন আবার সেটা অন্ত মানে মাঝখানে চলে আসবে। কখনও যদি কোনো পরীক্ষক ডিপ্লোম্যাটিক চিন্তা করেন তাহলে হয়তো মধ্য স্বরাগম শব্দটাকে বাদ দিয়ে অন্ত ওই যে বিসর্গ দিয়ে দিতে পারে, তখন একটু বিপদে পড়লেও পড়তে পারেন। তো এটার জন্য ওই সঠিক শব্দটা একটু জেনে নিতে হবে, কোনটা দিয়ে কী বোঝায়। একই রকম শব্দগুলো একটু একটু পার্থক্য আছে, সেগুলো একটু জেনে নেবেন, তাহলে আপনি একটু নার্ভাসনেস থেকে বের হতে পারবেন পরীক্ষার হলে। তো অন্তঃস্বরাগম মানে হলো শব্দের শেষে একটা স্বরের আগমন ঘটবে। আমরা দেখতে পাচ্ছি দিশ থেকে দিশা, পোক্ত থেকে পোক্ত, এরপরে বেঞ্চ থেকে বেঞ্চি। তো এগুলোকে আমি একটু ভেঙে দিই, আপনারা দেখেন, আপনারা আশা করি পারছেন এখন। যেমন এখানে ছিল দিশ, দিশ থেকে হয়ে গেল কি, দিশ থেকে হয়ে গেল দিশা। খেয়াল করে দেখেন, দিশ আ। তো দিশা, দিশ আ শব্দটা কোথায় চলে আসছে? আটা বর্ণটা সবার পরে চলে আসছে, তার মানে এটা হচ্ছে অন্তঃস্বরাগম বা একদম লাস্টে আসা একটা স্বর, সেই জন্য বলা হচ্ছে অন্তঃস্বরাগম, দিশ থেকে দিশা। এরপরে এখানে বলা হচ্ছে পোক্ত, পোক্ত শব্দটা হচ্ছে কি পোক্ত, শব্দটা পোক্ত, এটাকে পোক্ত বলবেন না, শব্দটা হচ্ছে পোক্ত, এটা হচ্ছে পোক্ত। তো এটা পোক্ত হলে পোক্ত, আর সেখান থেকে আমরা করতেছি কি পোক্ত অ, এখানে একটা অ নিয়ে আসছি। খেয়াল করে দেখেন, পোক্ত, আগে এটার সঠিক কথাটা বলতে জানতে হবে। পোক্ত, 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 পোক্ত। যদি পোক্ত বলি তাহলে এখানে লাস্টের তয়ের পর আর কোনো স্বরবর্ণ নাই, কিন্তু পোক্ত বললে লাস্টে একটা অ চলে আসছে, তার মানে লাস্টে অ আসা মানে এটা একটা অন্তঃস্বরাগম। এরপরে আসছে হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি। অনেকে এটাকে অপিনিহিতির সাথে গুলিয়ে ফেলবেন, একটু পর আমি অপিনিহিতি আলোচনা করব, তবে একটু সাবধান থাকবেন। অপিনিহিতি হলো
পিছনের রস্বইকে সামনে নিয়ে আসা, আর এখানে পিছনে সামনে কোনো রস্বই ছিল না, আমরা নতুন করে নিয়ে আসছি। এই পার্থক্যটা বুঝবেন। অপিনিহিতি হলো শব্দের মাঝে ছিল, আমরা পিছনেরটাকে সামনে নিয়ে আসছি, কিন্তু এখানে সামনে কিছু নাই, আমরা এক্সট্রা করে একটা নিয়ে আসছি। তো এটাকে একটু ভেঙে দেখাই। শব্দটা এরকমই, বেঞ্চ, বেঞ্চ আমি শর্টকাটে লিখে, আচ্ছা আপনাদেরকে এটা দিয়ে দেই, বেঞ্চ, সেখান থেকে হলো কি বেঞ্চ, আর এক্সট্রা করে আসছে কি ই, বেঞ্চি, 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 তার মানে ইটা কোথায় আসছে, ইটা সবার পরে আসছে, তাহলে বেঞ্চ থেকে বেঞ্চি, এই বিষয়টা এরকম। কিন্তু এটাতে আপনারা ওই যে অপিনিহিতির সাথে গুলাবেন না, অপিনিহিতি এটা নয়, অপিনিহিতি হচ্ছে পরের ইকারটা সামনে আসবে, একটু পরে সেটা আলোচনা করব। তো এই এক্সাম্পলগুলোকে এভাবে ভেঙে চুরে করেন, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ভালো হবে। অপিনিহিতির আলোচনায় প্রথমে যেটা খেয়াল করবেন সেটা হলো এপেনথেসিস হচ্ছে অপিনিহিতির ইংরেজি যেই নামটা, আমরা একটু আগে পড়লাম অন্তঃস্বরাগম, ওটা ছিল এপোথেসিস, আর অপিনিহিতি হলো এপেনথেসিস। তাহলে এপোথেসিস আর এপেনথেসিসের মধ্যে একটা শব্দ আছে, একটা লেটার দিয়ে পার্থক্যটা করবেন, সেটা হচ্ছে এন। তাহলে অপিনিহিতি দন্তনয়ের সাথে এপেনথেসিসের এন মিলাবেন, তাহলে আপনার আর এখানে কনফিউশন থাকবে না যে আপনি কোনটাকে কোন দিকে রাখবেন। তাহলে এপোথেসিস হলো অন্তঃস্বরাগম আর এপেনথেসিস হলো অপিনিহিতি। এই অপিনিহিতি বানানে সবগুলোই রস্বই ইকার, সবগুলোই কি ইকার, এই জন্য অপিনিহিতির কাজটাও হবে ইকার বা ইকারের রিলেটেড কিছু নিয়ে, ইকার নিয়ে কাজ হবে, আবার উকার নিয়ে কাজ হবে। তাহলে অপিনিহিতি নিয়ে প্রথম সিমটম থেকে এই বিষয়টা একটু সহজ করেন। তো দেখেন কি লেখা আছে, পরের ইকার আগে উচ্চারিত হবে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার উচ্চারিত হবে। খেয়াল করে দেখেন, দুই ধাপে কাজটা হবে, একটা হলো পরের ইকার আগে উচ্চারিত হবে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার উচ্চারিত হবে। তো আমি সব ধরনের এক্সাম্পল রাখার চেষ্টা করেছি। এখানে আজি থেকে আইজ, আজি থেকে কি হবে আইজ বা আইজ, যেটাই বলেন আইজ বলেন। তো শব্দটা ছিল এরকম যে আজি, আজ ই, শব্দটা এমন ছিল আজ ই, সেখান থেকে আমরা করলাম কি আইজ। তো রস্বইটা পিছনে ছিল, সেটাকে আমরা মাঝে নিয়ে আসছি, তাহলে এটা কি হবে পরের ইকারটা আগে নিয়ে আসছি। আমরা আমাদের প্রথম শর্ত ফিল আপ করলো, এটা অপিনিহিতি। পরের ইকারটা আগে চলে আসছে, পরের ইকারটা আগে চলে আসছে, সেটা আমরা কি করলাম একটা শর্ত ফিল আপ করলাম, সেজন্য এটা কি অপিনিহিতি। এরপরে মারি থেকে মাইর, এটাও সেম, যে আমরা মার যোগ ই ছিল, মার ই, মার ই, সেখান থেকে কী হয়ে গেল মাইর, সেখান থেকে হয়ে গেল মাইর, অর্থাৎ ইটা এখানে লাস্টে ছিল, সেখানে আমরা কি নিয়ে আসছি মাঝে নিয়ে আসছি। তাহলে একই শব্দের মধ্যে পরে ইকার থাকবে, সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, তখন সেটা কি হয়ে যাবে অপিনিহিতি। তাহলে আমরা দুটো অপিনিহিতির পেলাম এক্সাম্পল হিসেবে, দুইটা শর্ত ফিল আপ করলো। এরপর সাধু থেকে সাউদ, এই যে এখানে উকারের কথা বলছি, যেমন শব্দটা হচ্ছে সাধ উ, সাধ উ, সেখান থেকে আমরা করব কি সাউদ, আমরা পেলাম সাউদ। তাহলে উটা পিছনে ছিল, সেটা মাঝে চলে আসছে, অর্থাৎ পরের উটা সামনে চলে আসবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে অপিনিহিতি। তাহলে আমরা ইকার দিয়ে এবং উকার দিয়ে দুই ধাপে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করলাম। এরপরে আমরা যুক্ত ব্যঞ্জনের একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এখানে জফলা দিয়ে একটা শব্দ আছে, সেটা হচ্ছে বাক্য। তো বাক্যটাকে আমরা বাক্য, সেখানে আমরা করলাম কি বাক্য, বাক্য থেকে কী হয়ে গেল বাক্য। তার মানে আমরা দেখতেই পাচ্ছি খুব সহজে বোঝা যাচ্ছে এখানে একটা কী আসছে, ই আসছে। তো অনেকেই বলতে পারেন স্যার এটা তো মধ্যস্বরাগম বলতে পারি। হ্যাঁ, মধ্যস্বরাগম বলতে পারতাম যদি এটা যুক্ত ব্যঞ্জনের আগে না আসতো। ওই যে যুক্ত ব্যঞ্জনের আগে আসছে মানে হলো ওই যে আমার একটা শর্ত ফিল আপ করলো, যুক্ত ব্যঞ্জনের আগে ইকার বা উকার যদি চলে আসে, তাহলে আমরা কি ধরবো সেটাকে, অবশ্যই আমরা অপিনিহিতি ধরবো। তো এই ধরনের কিছু ট্রিক আছে এখানে, এই ট্রিকগুলো একটু খেয়াল করবেন, আর যতটুকু পারবেন নার্ভাস সিস্টেম কন্ট্রোলে রাখবেন, খুব সহজে পেরে যাবেন। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার স্টুডেন্টদের জন্য তো এই একটা চ্যাপ্টার বেশ গুরুত্বপূর্ণ, তোমরা এটা বেশ ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি আজকে ক্লাসের পরে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আপনারা যারা এই ক্লাসটি দেখছেন, আপনাদের জন্য আমি এর আগেও আরেকটা ক্লাস নিয়েছিলাম ধ্বনি ও বর্ণ পরিচয়ের। ওই ক্লাসটি করে যদি এই ক্লাসটি করেন, তাহলে আপনাদের মনে হয় একটা ধাপে ধাপে যেই লার্নিং প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট হবে। তো যারা ওই ক্লাসটি পেতে চান, তাহলে ওই ক্লাসটি আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ক্লাসটি পেয়ে যাবেন। তবে অবশ্যই ক্লাসটি করবেন, ক্লাসটি করলে একটা ধাপ মেনটেন হবে। তো আমরা এখন ধ্বনির পরিবর্তনের আরেকটা আলোচনায় আসবো, সেটা হলো অসমীকরণ। অসমীকরণের সহজ বাংলা হলো একটা অসমান করে দেওয়া, অসমান করে দেওয়া, সমান ছিল অসমান করে দেওয়া।
এটার ইংরেজি হলো ডিসিমিলেশন, অর্থাৎ সমান ছিল আমরা অসমান করে দিব। খেয়াল করে দেখবেন শব্দটা হচ্ছে ধপধপ, সেখান থেকে হয়ে গেল ধপাধপ, এরপর টপ টপ, সেটা কী হয়ে গেল টপাটপ। এই ধরনের আমরা যে অনেক ধরনের শব্দ দিন দিন ব্যবহার করি, যেমন গপ গপ গপাগপ, এভাবে করে অনেকগুলো শব্দ আছে। আপনি কিছু শব্দ নিজেরা বইয়ের বাইরেও প্র্যাকটিস করবেন, আশা করছি কিছু শব্দ পাবেন। তো এখানে ধপ ধপ ছিল, মাঝখানে আমরা একটা আ ঢুকাই দিলাম, সেটা হয়ে গেলো ধপাধপ। টপ টপ ছিল, মাঝখানে একটা আ নিয়ে আসলাম, সেটা কী হয়ে গেলো টপাটপ। তাহলে এই পাশেও সমান, এই পাশেও সমান, ইস্টু হয়ে গেল। কিন্তু এখন আর সমান নাই, এখন এটা হয়ে গেল ধপ, এটা হয়ে গেল কি ধপা। এটা ছিল টপা, এটা হচ্ছে টপ, তাহলে টপাটপ, তার মানে একটু অসমীকরণ হয়ে গেল। এই অংশটা সমান, এখন এটা হয়ে গেল কি অসমান। তাহলে অসমান করে দেওয়াটাকে বলা হচ্ছে অসমীকরণ। আর হ্যাঁ, অবশ্যই একটা স্বরের মাধ্যমে সেটা কি করতে হবে, অসমান করতে হবে। এরপরে স্বরসংগতি হচ্ছে ভাওয়েল হারমোনি। স্বরসংগতি ইংরেজি হলো ভাওয়েল হারমোনি, অর্থাৎ একটা ভাওয়েলকে নিয়ে এসে আর আগেরটার সাথে মিল করব, বা আগেরটার সাথে মিল হয় বা আগেরটার সাথে মিল না করলেও আগেরটার সাথে মিল রাখা যায় এমন কিছু একটা উপস্থাপন করব। যেমন ধরেন সঙ্গতি মানে হলো ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, আমাদের একটা কথা আছে না, অসৎসঙ্গে সর্বনাশ। তার মানে একের দেখায় কি করব, আরেকটাকে আমরা চেঞ্জ করে ফেলব। তো সেটা 3 প্রকার বা 4 প্রকারে হয়। তো আমরা এর আলোচনায় যাব যে কোনটাকে কি প্রকারে বলা হয়, সেটা আমরা আলোচনায় যাব। তার আগে আমরা এগুলো একটু ক্লিয়ার করব। তো আমরা এখানে দেখি শব্দটা ছিল দেশি, এখন দেশি থেকে হয়ে গেল কি দিশি। এরপরে শব্দটা ছিল বিলাতি, হয়ে গেল বিলিতি। এখানে খেয়াল করে দেখবেন এই তালব্যস্য রস্বইকারটা ঠিকঠাক আছে, এই রস্বইকারের জন্য এই একারটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে এই রস্যির জন্য এই রস্যিটা চেঞ্জ হয়ে গেল, একারটা চেঞ্জ হয়ে রস্যি হয়ে গেল। তাহলে স্বরের সাথে একটা স্বরের সঙ্গতি চলে আসলো। এরপরে বিলাতি, এই বিলাতি থেকে লিতি হয়ে গেল বিলিতি। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মাঝখানে একটা চেঞ্জ। এরপরে দেখেন এটা যদি চেঞ্জ ধরেন তাহলে আমরা এটাকে চেঞ্জ ধরি, এটাকে চেঞ্জ ধরবো। এরপরে তুলা থেকে হয়ে গেল কি তুলো, তো লা ঠিকঠাক ছিল, কিন্তু এখানে হয়ে গেল কি লো, তুলো। তার মানে বর্ণের বা শব্দের মধ্যে একটা স্বরবর্ণের কারণে আরেকটা স্বরবর্ণের যে পরিবর্তন তাকে আমরা বলবো কি স্বরসংগতি। তবে এই স্বরসংগতির কয়েকটা প্রকার আছে, কয়েকটা প্রকার আমরা আলোচনা করব। খেয়াল করবেন এই আলোচনাগুলো করতে গিয়ে একটা ট্রিক আছে, ট্রিকটা আমি আপনার সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে যে প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য এবং চলিত বাংলা অনেক প্রকারের স্বরসংগতি দেখতে পাচ্ছেন। এখন এগুলোর নামটা কিভাবে করব বা নামকরণটা কিভাবে হবে, এটার একটা ট্রিক আছে। ট্রিকটা হলো যার প্রভাবটা বজায় থাকবে তাকে ঘিরেই নামকরণটা হবে। অর্থাৎ যে বর্ণের বা বর্ণের অবস্থান যেখানে থাকবে সেখানে যদি তার পাওয়ার বলবৎ থাকে বা পাওয়ার থাকে বা তার যদি কোনো চেঞ্জ না আসে তাহলে তাকে ঘিরে নামকরণটা হবে। খেয়াল করে দেখেন এখানে শব্দটা হচ্ছে মূলা থেকে মূলো। তো খেয়াল করে দেখেন তুলা থেকে তুলো, মূলা থেকে মূলো। এখানে লা ছিল, লাটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল লো হয়ে গেল। সুতরাং মু এর জায়গায় ঠিকঠাক আছে, এই তু এর জায়গায় ঠিকঠাক আছে, তাহলে লাটা চেঞ্জ লো হয়ে গেল, লাটা চেঞ্জ লো হয়ে গেল। তাহলে যেটা ঠিক থাকার সেটা ঠিক আছে, যেটা চেঞ্জ হওয়ার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যেটা বলেছিলাম একটু আগে যে যার পাওয়ার টিকে থাকবে তাকে ঘিরে নামটা হবে। তাহলে খেয়াল করে দেখেন তো মু আর তু এটা সামনে আছে না, সামনে আছে, তাহলে প্রগত মানে সামনে, প্রগত মানে কি সামনে, মানে প্রথমে আগত। তাহলে প্রথমে আগত যেই স্বরসংগতি সেটা ঠিকঠাক আছে, এজন্য এটা হবে কি প্রগত, অর্থাৎ যেখানে পাওয়ার টিকে থাকবে তাকে ঘিরেই নামকরণটা করা হবে। এরপর দেখেন পরাগত, সেম কাজ। যেমন এখানে দেশি ছিল, সেটা হয়ে গেল দিশি। আখো ছিল, হয়ে গেল কি এখো। তো খেয়াল করে দেখেন এখানে সি ঠিকঠাক আছে, সি এখানেও ঠিকঠাক আছে, খো এখানে ঠিকঠাক, এখানেও ঠিকঠাক। তার মানে খো এর কারণ দি এর যে দেটা চেঞ্জ হয়ে গেল, সি এর কারণে দি হয়ে গেল, তার মানে এটা চেঞ্জ। এরপরে খো এর কারণে সি এর কারণে দি হয়ে গেল, আর এখানে খো এর কারণে কি হয়ে গেল এ হয়ে গেল। তার মানে আটা পাল্টে গেল, এ হয়ে গেল, দেটা পাল্টে গেল, দি হয়ে গেল। কিন্তু পিছনের দিকে যেটা ছিল সেটা পাওয়ার ঠিকঠাক আছে। এখানে সি আগের মতো ঠিকঠাক আছে, খো আগের মতো ঠিকঠাক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরাগত, অর্থাৎ পরে আছে। তার মানে যার পাওয়ার টিকে থাকবে তাকে আমরা ধরবো, অর্থাৎ এটা পরাগত। এরপরে হলো মধ্যগত মানে মাঝখানে এটা স্যান্ডউইচের মতো অবস্থা হয়ে যাবে। খেয়াল করে দেখবেন এখানে বিলাতি ছিল, সেটা হয়ে গেল বিলিতি। এখানেও তি, এখানেও তি ঠিকঠাক আছে। তো মাঝখানে লাটা লি হয়ে গেল,
তার মানে এটা মাঝখানে আসছে। জিলাপি জি এবং পি ঠিকঠাক ছিল, জি পি এখানেও ঠিকঠাক আছে, লাটা কী হয়ে গেল, লি হয়ে গেল। তাহলে জিলাপি থেকে কী হয়ে গেল, জিলিপি। এই হচ্ছে বিষয়। এই অন্যান্যটা বুঝাবো, অন্যান্যটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে একটু একটু সহজ করে বুঝাবো, একটু ট্রিক দিয়ে বুঝাবো, সেজন্য আমি বোর্ডটা একটু পরিষ্কার করছি। অন্যান্যটা আপনারা যারা বিভিন্ন বই টই পড়ছেন, বইগুলোতে এগুলো সব ভালো করে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। আর কিছু এক্সাম্পল নিজেও বানানোর চেষ্টা করবেন, আর মোটামুটি আর একটু প্র্যাকটিসিং সেন্স দিয়ে পড়েন। এটা খুব সহজ পড়া, যদি একবার পড়ে ফেলতে পারেন। এটা বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান, তো খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। অন্যান্য শব্দটার একটা সন্ধি বিচ্ছেদ করেন তো আমার সাথে, দেখি পারেন কি না। অন্যান্য মানে হলো অন্য যোগ অন্য, অন্য যোগ অন্য। এই যে অন্য যোগ অন্য, অন্যান্য শব্দ, এই শব্দের দিকে তাকালে এটা বুঝতে পারলে আমরা বুঝে যাব অন্যান্য স্বরসংগতি কীভাবে হয়। খেয়াল করে দেখেন, শব্দটা ছিল মোজা, তো মোজা হয়ে গেছে। খেয়াল করে দেখবেন এখানে এটা অন্য হয়ে যাবে, এটাও অন্য হয়ে যাবে। তো মোজা থেকে হয়ে যাবে মুজো। এখানে মো ছিল, হয়ে গেল মু, তার মানে অন্য একটা চলে আসছে। যা ছিল হয়ে গেল কি জো, এখানে একটা অন্য চলে আসছে। তাহলে মোজা এবং মুজো, এই বিষয়টা একটু খেয়াল করবেন। অন্য অন্য মানে হলো অন্যান্য, তার মানে এই অন্যান্য স্বরসংগতির ক্ষেত্রে এই বিষয়টাই ঘটছে। আর চলিত বাংলা এটা খুব একটা প্র্যাকটিসে নাই, আপনারা আপনাদের যে কোনো যে বইগুলো পড়ছেন এক্সাম্পলগুলো দেখে যাবেন, এটা তেমন কিছু বোঝানোর দরকার নেই, নিজেরাই পারবেন ইনশাল্লাহ। আমরা এখন ধ্বনি পরিবর্তনের স্বরধ্বনির সর্বশেষ যে পরিবর্তনের ধাপ, সেই ধাপ নিয়ে আলোচনা করব। সেটা হলো সম্প্রকর্ষ বা স্বরলোপ। এই একটা বিষয় খেয়াল করবেন, বিপ্রকর্ষ মানে ছিল মধ্য স্বরাগম, আর এই সম্প্রকর্ষ মানে হলো কি স্বরলোপ, অর্থাৎ স্বরলোপ। এর মানে হলো একটা স্বরকে আপনি বাদ দিবেন, স্বরকে একটা লোপ করবেন। তো আমরা এটা যদি প্র্যাকটিসিং সেন্স থেকে চিন্তা করি, তাহলে এই স্বরলোপটা কীভাবে হয় দেখেন। এই যে আমরা এখানে শব্দটা হচ্ছে বসতি, শব্দটা হচ্ছে কি বসতি। তো এটাকে যদি আমরা বড় করে লিখি, বস একটা ও আছে, বসতি। তো বসতি থেকে এখন আমরা এটাকে বসতি, ওই যে হাইফেন বা হলন্ত দিয়ে, সরি হাইফেন না, হলন্ত দিয়ে আমরা কি করলাম, আমরা করে ফেললাম, হলন্ত না সরি হসন্ত দিয়ে আমরা করলাম কি, ওটাকে আমরা স্কিপ করে ফেললাম বা বাদ দিয়ে ফেললাম। তাহলে এই যে স্বরটাকে আমরা লোপ করে ফেললাম, স্বরলোপ হয়ে গেল। এরপরে শব্দ হচ্ছে জানালা, জানালা, এখানে একটা আ আছে, দন্তন এরপরে আকার দেখাই যাচ্ছে, তো সেটা এখানে কিন্তু আর নাই, তার মানে এটা ক্রসড, তার মানে এটা কি হয়ে গেল, লোপ হয়ে গেল। তাহলে সম্প্রকর্ষ বা স্বরলোপটা হচ্ছে এটাই, যে শব্দের মধ্যে থেকে কোনো একটা স্বরকে আমরা বাদ দিব। তো এই স্বরলোপেরও কয়েকটা প্রকার আছে, তো আমরা সেগুলো এক্সাম্পল ধরে ধরে প্র্যাকটিস করব। আমরা স্বরলোপ কি সেটা জানলাম, অর্থাৎ একটা স্বরকে লোপ করতে হবে। তো এটা 3 ভাগে বিভক্ত, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। আদি স্বরলোপের ইংরেজি হলো এপেসিস, এপেসিস। এরপরে মধ্য স্বরলোপের ইংরেজি হলো সাইনকোপ, সাইনকোপ। এরপরে অন্ত স্বরলোপের এক্সাম্পল ইংরেজি হলো এপোকোপ। একটু ডিফারেন্ট বা একটু ঝামেলাপূর্ণ পড়া, পরীক্ষক যদি কখনো কখনো পরীক্ষার্থীদেরকে আটকাতে চান তাহলে এই ধরনের ইংরেজিগুলো নিয়ে প্রশ্ন আসে। তবে এগুলো নিয়ে এত ডিপে যায় না, ওই যে অপিনিহিতি, অন্তঃস্বরাগম, মধ্যস্বরাগম সেগুলোতেই থাকে। আপনারা যারা বিভিন্ন বই প্র্যাকটিস করছেন আগের বছরের কোয়েশ্চেনগুলো ধরবেন, পারবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন আদি স্বরলোপটা কী হচ্ছে, অলাবু, অলাবু থেকে হলো লাবু, লাবু থেকে হচ্ছে কি লাউ। এটা যে শব্দের যে পরিবর্তন, অলাবু থেকে হলো কি লাবু, লাবু থেকে হলো কি লাউ। তো এইটা এখানে যে অটা ছিল, এই অটা পরবর্তীতে কি হয়ে গেল, একদম একদম বাদ পড়ে গেল, যে বিলোপ হয়ে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে লোপ। অর্থাৎ অধ্বনির লোপ হলো মানে কি আদি স্বরলোপ। এরপরে উদ্ধার থেকে উধার, এরপর হচ্ছে কি ধার। তো আমরা দেখতে পাচ্ছি শব্দের একটা যে একটা বিবর্তন, ওই বিবর্তন ধরে আমরা উদ্ধার থেকে ধারে গেলাম, কিন্তু উটাকে বাদ দিয়ে দিলাম, ধার থাকলো। তো উটা বাদ মানে হলো আদিতে ছিল উ, এটা স্বর হিসেবে ছিল, এখন স্বরলোপ হয়ে গেল। এরপরে হচ্ছে মধ্য স্বরলোপ, অগুরু থেকে অগুরু, অগুরু থেকে অগুরু। এরপরে সুবর্ণ থেকে স্বর্ণ। অনেকে এই শব্দগুলো হয়তো বুঝবেন না, একটু বুঝাই বলি। যেমন অগুরু থেকে যদি আমরা ধরি কীভাবে হবে, আমি একটু বোর্ডটা উপর অংশটা ক্লিয়ার করে দেই, নিচের এক্সাম্পলগুলো বুঝাই দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করে দেখবেন। অ, এরপরে আসছে কি গ, অ গ উ র উ, ঠিক আছে। তো তো এই শব্দটাকে এইভাবে লেখা হচ্ছে, খেয়াল করে দেখবেন। অ গ, অগ র উ। অগরু থেকে, অগুরু থেকে কী হয়ে গেল অগুরু, তার মানে এখানে যে গয়ের পর যে একটা উ ছিল, উটা কিন্তু এখানে আর নাই, তার মানে এটা লোপ হয়ে গেল। কোত্থেকে লোপ হলো, মাঝখান থেকে লোপ হলো, তার মানে এটা মধ্য স্বরলোপ, ঠিক আছে। আবার যদি এমন হয়
যে অগুরু থেকে অগুরু, তার মানে কিন্তু এই অগুরু থেকে অগুরু হলে তখন সেটা আবার মধ্য স্বরাগম। খেয়াল করে দেখবেন, এক্সাম্পলটা চেঞ্জ করে দিলে কিন্তু আবার উল্টে পাল্টে ফেলবেন। আপনারা যারা অনেকে একেবারে মুখস্থ করে ফেলে পরীক্ষার হলে চলে যান, পরীক্ষক চাইলে আপনাকে একেবারে ক্যালমা দেখা দিতে পারে। কেমন? এই যে শব্দটাকে যদি আমি এখন পিছনে দিয়ে দেই, খেয়াল করে দেখেন, আমি যদি এভাবে লিখে দেই অগুরু, লিখে দেই অগুরু থেকে অগুরু, খেয়াল করে দেখবেন এই শব্দটা এমন ছিল, পরে সেটাকে আপনি এভাবে করছেন। তার মানে খেয়াল করে দেখেন এখানে কিছু ছিল না, আপনি নিয়ে আসছেন, মানে মধ্য স্বরাগম। তো এই বিষয়টা খেয়াল করবেন। মাঝে মধ্যে আপনি এক ধরনের এক্সাম্পল পড়ে গেছেন, তার মানে ওইটাই যে চলে আসছে এবং ওখানেই হবে এমন না। পরীক্ষক চাইলে একটু উল্টে পাল্টে দিতে পারেন। উল্টে পাল্টে দিলে একটু বিপদে পড়বেন। একটু ঠান্ডা মাথায় ভেঙে শব্দটা ভেঙে প্র্যাকটিস করেন, মুখস্থের ধান্দায় যাবেন না, ঠিক আছে? এরপর আসেন সুবর্ণ থেকে কি হবে? স্বর্ণ। তো এটা স উ ব অ র ন, সুবর্ণ, ঠিক আছে? তো সুবর্ণ থেকে কী হয়ে গেল? স্বর্ণ। স ব অ র ন, স্বর্ণ। এই যে আমরা যুক্তবর্ণ যদি ধরি আর কি, তাহলে এখানে কে বাদ পড়লো? উটা বাদ পড়ে গেল। উটা মাঝখানে ছিল, উটা এখান থেকে বাদ পড়ে গেল। সুবর্ণ থেকে কী হয়ে গেল? স্বর্ণ। এগুলো একটু ভাঙাটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এরপরে অন্তঃস্বরলোপ, অন্ত মানে শেষে, অন্ত মানে শেষে। তো সেখানে হচ্ছে কি আশা, আশা থেকে আমরা কি করব? আশ করব। তার মানে আশা থেকে যদি আশ হয় তাহলে আটা বাদ, আটা বাদ, এখানে আর নাই, সেটা হয়ে গেল কি? অন্তঃস্বরলোপ। ঠিক তেমনিভাবে আজি, আজি থেকে হয়ে গেল কি? আজ। ওই যে আজ ই, আজ ই রস্বইটা শেষে ছিল, সেটা হয়ে গেল কি? আজ। তার মানে এখানে আর ই নাই। এরপর চারি, চার ই থেকে চার, চার ই থেকে চার, অর্থাৎ চার ই ছিল, সেখান থেকে কী হয়ে গেল? চার হয়ে গেল। তো আমরা এতক্ষণ ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে স্বরধ্বনির পরিবর্তন ঘটিত যতগুলো আলোচনা আমাদের বইতে আছে সেগুলো আলোচনা করব। এবং ইনশাআল্লাহ নেক্সট যে আমাদের যে ধ্বনি পরিবর্তনের যে বাকি অংশটা আছে সেটা আলোচনা করব। তো যারা ক্লাসটি দেখছেন, আশা করছি আপনারা আপনাদের প্র্যাকটিসিং সেন্স থেকে ক্লাসটি দেখার চেষ্টা করবেন। আর যে প্র্যাকটিস শিট আপনার কাছে আছে বা বই আছে সেগুলো একটু ফলো করবেন। এখন বাংলা ব্যাকরণ অনেকগুলো পরিবর্তন আসছে, সেই পরিবর্তনগুলো একটু খেয়াল রাখবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন আর এগুলোকে ভেঙে চুরে দেখার চেষ্টা করবেন। তো যারা তখন চ্যানেলের সাথে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার আদার্স যে ভিডিওসগুলো আছে ওই ভিডিওসগুলো দেখে নেক্সট যে কোনো পরীক্ষার জন্য আস্তে আস্তে ধাপে ধাপে প্রিপারেশন নিতে থাকেন। আমি ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী যা কিছু আপনাদেরকে ভালো বুঝাতে পারবো ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এবং ফ্রিতেই। আপনারা জাস্ট আমাদের ফেসবুক গ্রুপ স্কুল অফ জিকেতে জয়েন করবেন, সেখানে নোটিশ পেয়ে যাবেন বিভিন্ন কাজের। আর ইউটিউব চ্যানেলে আমার ফ্রি ক্লাসগুলো পাবেন, সেগুলো খুব ফ্রিতেই পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে যুক্ত করুন।